আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেরা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no ifs or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম রাকিন আহমেদ ভুইয়া। আমি শহীদ জেনারেল শাকিল আহমেদ এবং শহীদ নাসিম আহমেদের পুত্র। প্রথমে আমি বিডিআর কমিশনকে ধন্যবাদ জানাতে চাই রিপোর্টটা প্রধান উপদেষ্টা কার্যালয়ে পেশ করার জন্য। এর আগে আমি কিছু ইতিহাস আপনাকে সংক্ষেপে বলতে চাই। একটা বড় কারণ বিধান হত্যাকাণ্ডের জন্য হচ্ছে বোরবাড়ি এবং গৌবাড়ির যুদ্ধে। তখন আমার বাবা সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন। তখন থেকে আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায় যায়। বাবা যখন বিডিআর এর ডিজি হয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে এসে বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে, যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজে ক্ষমতায় টিকার স্বার্থে এই জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। আমি একটা কথা বলতে চাই, এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এখানে কোনো ইয়ে নাই। যদি এই মীর জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়ে যাচ্ছে। 2009 সালের পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস্ট তৈরি হয়েছিল, কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না, জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না। আগে একটা নন কমিশন সৈনিকের উপর যদি কিছু হইতো পুরো সেনাবাহিনী আগায় যেত। সেনাবাহিনীর ন্যাশনাল জুডিশিয়াল ছিল এবং সাহস ছিল। এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল, এক সময় 57 অফিসার নেতৃত্ব দিয়েছিল। এই বর্বর হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মা কে নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই, আমাদের পরিবারের পুরো নাম খারাপ করতে লিপ্ত হয়েছে। শুধু একটাই কারণ, একটাই মেসেজ, যে ভারত বিরোধী কোন সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে। শুধু অফিসারদের তো শেষ করে নাই, পরিবারের মানহানি করতে করতে শেষ করে গিয়েছে। মুনকিসা থেকে এটা প্রথম শুরু হয়। আমি একটা কথা শুরু করে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের সাধারণ পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন, একটু মনে রাখি আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেরা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no ifs or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন মুখে দম আছে এই হত্যার বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। যুদ্ধে যেহেতু আমরা নেমেছি, ইদার মরবো বা বিজয় হবো। রিপোর্টে যাদের নাম এসেছে আমরা চাই সরকার এখন দ্রুত প্রসিডিংস শুরু করে দেওয়া উচিত এবং 16 বছর অন্যায়ভাবে অনেক সামরিক কর্মকর্তা অন্যায়ভাবে যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোনো বিডিআর সৈনিক যদি চাকরিচ্যুত হয়ে থাকে তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয়, এটা আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের পক্ষ।
আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত ইলাহির সন্তান। আমি মূলত ট্রায়াল প্রসেস, যেটা একজন আইনজীবী হিসেবে ট্রায়াল প্রসেসটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে গতকাল আমরা দেখেছি যে কমিশন তারা খুব স্পষ্টভাবে বলেছেন যে কিছু কিছু নাম যেগুলো তারা পেয়েছেন তারা এই মুহূর্তে সেগুলো প্রকাশ করতে পারবেন না। সেটার যৌক্তিকতাটা আমরা কিছুটা বুঝি, তবে আমার মনে হয় না যে এটাকে অজুহাত দেখিয়ে অনেক দিন ধরে সেই নাম প্রকাশ হবে না, সেটা কোনোভাবেই আমরা মেনে নিব না। এবং এই মর্মে আমরা ডিসেম্বরের 20 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করি, এবং অভিযোগ দায়ের করি আমরা সামরিক এবং বেসামরিক ব্যক্তিগণের বিরুদ্ধে, যাদের নাম আমরা আগে থেকে কিছুটা জানতাম, এবং আমি নিশ্চিত যে সেই কমিশন যে সমস্ত নাম দিয়েছে সেই সমস্ত নাম আরো অনেক ডিটেইল। তো যার কারণে আমরা অনুরোধ করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে যেন কিনা দ্রুততম সেই রিপোর্টটি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উনি গ্রহণ করেন, এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা আসলে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, প্রথম কথা। এবং এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পেছনে ষড়যন্ত্রকারী যাদের নাম আসলে পাওয়া গেছে। তবে যদিও কিনা আমরা জানি যে বিডিআর যে কমিশন গঠন করা হয়েছে সেটার কার্যবিধি অনুসারে তারা অনগোয়িং ট্রায়াল অথবা বিচারাধীন অবস্থায় যে সমস্ত ট্রায়াল হচ্ছে সেগুলোর ভেতরে তারা ঢুকতে পারেনি। তবুও আমার মনে হয় যে শহীদ পরিবারবর্গের যে প্রতিক্রিয়া, যেই ট্রায়াল হচ্ছে বিডিআর জওয়ানদের যে অনগোয়িং ট্রায়াল, সেই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানানোটা প্রয়োজন। আমি যদি একটু খুব সংক্ষেপে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে ট্রায়ালটি মূলত মোটা দাগে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, বিডিআর জওয়ান যারা কিনা সবচাইতে বড় সংখ্যক, যদি ভুল না হয়ে থাকে 8 থেকে 9 হাজার বিডিআর জওয়ানকে বিডিআর এর অভ্যন্তরীণ আইন যেটা ছিল সেই আইন দ্বারা তাদেরকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়। 7 বছর পরে সর্বোচ্চ 7 বছর, তার মানে সকলেরই যে 7 বছর হয়েছে তা না, এরপরে তাদের চাকরিচ্যুত করা হয়। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় তারা আন্দোলনরত রয়েছে, তারা তাদের চাকরি ফেরত চায় এবং তারা তাদের যাদের বয়স চলে গেছে তারা কম্পেনসেশন চায়। আমরা শহীদ পরিবারের তরফ থেকে খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে তারা যে সমস্ত দাবি করছে সেই সমস্ত দাবি তারা বাহিনীর কাছে করছে, এবং এর সঙ্গে আমাদের কোনো মন্তব্য থাকতে পারে না, এবং এই বিষয়ে আমাদের কোনো ধরনের ইন্টারফারেন্স থাকতে পারে না। এবং তাদের যে রাইট তাদের চাওয়ার সেটা তাদের কাছে, বাহিনী যদি মনে করে তবে তাদেরকে চাকরি ফিরিয়ে দেখ অথবা তাদেরকে কম্পেনসেশন দেখ, সেই বিষয়ে আমাদের কোনো ধরনের সমস্যা নেই এবং কোনো ধরনের মন্তব্য ডেফিনেটলি থাকতে পারে না। দ্বিতীয় ট্রায়াল যেটা হয়েছে সেটি হচ্ছে যে বিস্ফোরক আইনের মামলা, আপনারা জানেন যে এক্সপ্লোসিভ সাবস্টেন্সের একটা মামলা হয়েছে এবং সেখানে আমি যদি ভুল না করে থাকি 800 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, তবে এটাই সত্য যে এই যে অ্যারেস্ট করা হয়েছে তাদের ট্রায়াল শুরুই হয় নাই। যেহেতু তাদের ট্রায়াল শুরুই হয় নাই, একজন মানুষের যদি সাজা হতো 10 বছর, তো সেই ক্ষেত্রে 17 বছর পেরিয়ে গেছে, কিন্তু তাদের ট্রায়াল শুরু হয় নাই বলে তারা আসলে এতদিন ধরে জেলে ছিল। এখন এই মুহূর্তে যেহেতু আর শেখ হাসিনার কোর্ট নাই, তো যার কারণে আস্তে আস্তে করে বেল হওয়া শুরু করেছে, এবং আমরা মনে করি যে বিচার বিভাগ যদি মনে করে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে জামিন দেয়। এবং থার্ড যে বিষয়টি সেটা হচ্ছে গিয়ে মার্ডারের মামলায় আমি যদি ভুল না করে থাকি 139 জনকে আপনার ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে এবং 180 থেকে 85 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলাটি এই মুহূর্তে অ্যাপেলেট ডিভিশনে রয়েছে, এবং অ্যাপেলেট ডিভিশন যখন কার্যকর, যদি কিনা যে কয়জনের ফাঁসি বহাল রাখবে তাদের ফাঁসি অতি দ্রুতই কার্যকর হবে। এখন এখানে আইনগতভাবে যে সমস্যাটা আমি দেখতে পাই সেটা হচ্ছে যখন কিনা একটা মামলা কগনাইজেন্সে কোর্ট নিয়ে নেয় সেখানে আর রিইনভেস্টিগেশনের কোনো সুযোগ নাই। তবে শহীদ পরিবারবর্গের থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি সেই সুযোগ থাকে তবে সেটা রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নেই। তবে অবিলম্বে আনকন্ডিশনালি খুব স্বাভাবিকভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ছেড়ে দেয়া যাবে না। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মুহিব হক, আমি শহীদ কর্নেল মুজিবুল হকের ছেলে।
আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলবো। এটা হলো মানহানি, ইংলিশে বলে ডেফামেশন। এটা শুধু একটা আইনি শব্দ না, এটা কিন্তু একটা অস্ত্র। এই অস্ত্রটা ব্যবহার করেছে আমাদের পরিবারের এগেইনস্টে, আমাদের দেশের এগেইনস্টে। আমরা যে ন্যায় বিচারের রাস্তায় নামছি তাকে বন্ধ করার জন্য। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পড়ার পর থেকে আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি, আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেইনস্টে এত ডেঞ্জারাস একটা কনস্পিরেসি এরা শুরু করেছে। এটা আমাদের বিধবা মাদের এগেইনস্টে করেছে, আমাদের বোনদের এগেইনস্টে করেছে, আমাদের স্পোক্স পার্সনদের এগেইনস্টে করেছে। এটা আমরা মেনে নিতে পারতেছি না। এখন এটা কারা করেছে আপনারা জানেন, বিদেশে থাকা কিছু ইউটিউব জার্নালিস্ট আছে, কিন্তু খুবই সারপ্রাইজিংলি এটার সাথে জড়িত ছিল কিছু এক্স রিটায়ার্ড মিলিটারি আর্মি অফিসার্স। এটা কিরকম কথা? আমরা যেই দিন থেকে রাস্তায় নেমেছি, আমরা কথা বলতেছি, তখন থেকে আমাদের স্পোক্স পার্সনরা এগেইনস্টে ডেথ থ্রেট আসতেছে, আমাদের বোনদের এগেইনস্টে হ্যারাসমেন্ট করতেছে, অনলাইনে সাইবার বুলিং করতেছে। শুনেন, যখন কেউ মিথ্যা তথ্য ছড়ায়, এটা শুধু ব্যক্তিগত সম্মানপূর্ণ হয় না, ন্যায় বিচারের পথটা বন্ধ করার চেষ্টা করে। আমাদের ক্ষেত্রে এই অপপ্রচারটা ছিল একটা ক্লাইম, যেটা আমরা 2009 সালেও ফেস করেছি। এটার কারণটা কি? ওরা চায় আমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে আমরা ন্যায় বিচারের রাস্তায় না নামি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই মানহানির প্রচেষ্টা ছিল ন্যায় বিচারটা ব্যাহত করার জন্য, আমাদের শত্রুদের রক্ষা করার পরিকল্পিত একটা চেষ্টা। আমরা victim, অথচ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা কি ধরনের ন্যায়? এই যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছে, এই ন্যারেটিভ গুলো ছড়াইছিল মুন্নি সাহা আওয়ামী লীগ 2009 সালে। এখন তারা একই জিনিস আবার শুরু করে দিয়েছে। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনার একটা বড় একটা দায়িত্ব আছে। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে ম্যাচারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। আর আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, শহীদ পরিবার সকলকে, সকল সদস্যের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। আর যারা আমাদের স্পোক্স পার্সন, মায়েরা, কন্যারা, বোনদের এবং শহীদ পরিবারের সদস্যকে হুমকি দিয়েছে, এটা আপনাদের one and only warning. If you threaten or dishonor our mothers, our sisters, our children, we will use every resource we have available to bring you to justice. Do not test our patience. ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আমি পিলখানা হত্যাকাণ্ডে বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম খান্নান। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় হত্যাকারীরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে গণকবরে নিক্ষেপ করে। আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা আমাদের এই পিলখানা হত্যাকাণ্ডের যারা প্রকৃত কুশীলব, যারা এর মাস্টার মাইন্ড ছিল, যদি এই জুলাই বিপ্লব না হতো তাহলে আমরা আজকে জানতে পারতাম না। আমি ধন্যবাদ দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলকে, এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে, যারা 11 মাস অক্লান্ত পরিশ্রম করে এই রিপোর্টটি প্রকাশ করেছে। আর গণমাধ্যমের ভাইদেরকেও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখেছেন এই রিপোর্টের মাধ্যমে উঠে এসেছে বিগত ফ্যাসিস্ট সরকার ডালভাতের কমিশনের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে এদেশের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা করে এবং তা দীর্ঘ 16 বছর দীর্ঘায়িত করে।
আপনারা জানেন এই হত্যাকাণ্ডের পরে আমাদের বাবাদের লাশকে কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, পরিবারগুলোর প্রতি কি নৃশংসতা হয়েছে এদেশের মানুষ জানে। এই হত্যাকাণ্ড নিয়ে এই 16 বছর কেউই কথা বলতে পারেনি। যারাই কথা বলেছে তারা কোনো না কোনোভাবে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমরা আজ এই রিপোর্টের পরে আমরা শুধু শহীদ পরিবার না, এদেশের সকল জনগণ এখন একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন যে এদেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না। আর আমি সরকারের কাছে দাবি করব যে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়, যেন এদেশের প্রতিটি মানুষ কেন কে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে এবং মানুষ যেন ওই মানুষটির কর্মের কারণে তাকে ঘৃণা করতে পারে। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। এই যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা এই দেশের নিন্দনীয় ব্যক্তি। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দা স্তম্ভ তৈরি করা হয়, যেন এদেশের মানুষ এটিকে মনে রাখতে পারে। এই নিন্দা স্তম্ভ দেখলে মানুষ মনে করবে যে তাদের প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে। আর আপনারা জানেন যে আমাদের এই হত্যাকাণ্ডের পরে দেশের সবচেয়ে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আমাদের প্রতি দরদি ছিল, বিশেষ করে বেগম খালেদা জিয়া। তিনি সেনাকুঞ্জে শহীদ পরিবারদের সাথে গিয়ে ওখানে গিয়ে এই শহীদদের জন্য কান্না করেছেন। তো উনি হসপিটালে আছেন। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছে আমরা ওনার জন্য দোয়া চাই। আর আমরা সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, আপনারা কেউ এই হত্যাকাণ্ডটি নিয়ে আবারও রাজনীতিতে টিকে থাকার জন্য বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা এই হত্যাকাণ্ডটিকে আপনারা বিক্রি করবেন না। আর আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখেছেন বিভিন্ন সশস্ত্র বাহিনীর কিছু রিটায়ার্ড অফিসার এবং আমাদের শহীদ পরিবারের 2-1 জন যারা এই হত্যাকাণ্ডকে, এই বিচার প্রক্রিয়াকে নিন্দনীয় করার জন্য তারা বিভিন্নভাবে মিথ্যাচার করে গেছে এই গত 1 বছর এই কমিশন থাকাকালীন সময়ে। তা আমরা সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের মাদেরকে নিয়ে আপনারা খারাপ কথা বলবেন না। আপনারা দেখেছেন যে কাদের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একজন এতিম হিসাবে না, কিংবা আমাদের মারা যারা দাঁড়িয়েছে তারা এখানে বিধবা হিসাবে দাঁড়িয়ে না, কিন্তু আমরা এখন এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি দেশকে একটা ওয়েকেনিং কল দেওয়ার জন্য। আপনারা যদি মনে করে রাখেন, কালকে যে প্রেস কনফারেন্সটা হয় তখন কমিটি যারা রিপ্রেজেন্টেটিভ ছিল তারা একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করে যে এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এই জিনিসটাকে যত জলদি সম্ভব তত জলদি ইম্পর্টেন্স দিই, নাহলে আরেকটা পিলখানা হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি চাই যে আপনারা সকলে এই জিনিসটা আসলে ভেবে দেখেন, কেন আর একটা পিলখানা হওয়ার সম্ভাবনা আছে। 1971 সালে আমরা যারা দেশের এগেইনস্টে যারা যায়, সিস্টেমের এগেইনস্টে যারা যায়, তাদেরকে আমরা রাজাকার হিসেবে চিহ্নিত করেছি। ইন 2025 আজকে যারা এই আর্মির মানে ব্রেভ সোলজার্স এন্ড ভ্যালিয়েন্ট সোলজার্স এগেইনস্টে গেছে, তারা এখনো ওই সেম বেসিসে তারা আর্মির ভিতরে আছেন যারা এই আর্মির এগেইনস্টে গিয়েছে। আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন স্ট্যান্ডস ফর দ্য পিপল। আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন দেশের রক্ষার জন্য দাঁড়ায়। কিন্তু আনফরচুনেটলি তৎকালীন সরকার যারা ছিলেন তারা এমন কিছু আর্মি অফিসারদেরকে টার্গেট করে যারা নিজেদেরকে বিক্রি করে দেয়, যারা নিজেদের দেশের স্বাধীনতাকে বিক্রি করে দেয় একটা প্রমোশনের জন্য।
যারা তৎকালীন টাইমে রাজাকার ছিল আজকে তৎকালীন টাইমে তারা এখনকার টাইমে তারা তাদের শোল্ডারে স্টার নিয়ে ঘুরে। আপনারা আরেকটা জিনিস যদি খেয়াল করে রাখেন, লাস্ট ইনভেস্টিগেশনে তারা নাম কিছু মেনশন করতে চাচ্ছিলেন না তাদের ওন সিকিউরিটির জন্য। একটা নাম তারা বাধ্যতামূলকভাবে বলে, which is জেনারেল আজিজ। The only reason জেনারেল আজিজের নাম তারা কনফিডেন্টলি বলতে পারে কারণ আল জাজিরা একটা পাবলিক ইনভেস্টিগেশন করে তারা এটা ফাঁস করে দেয় তার পলিটিক্স সে কত রং ছিল। আমার মনে হয় না তার মতো আরো মানুষ আছে within the system। এবং এই সকল সিস্টেমে এই যে মানুষগুলা তাদেরকে আমরা দেখেছি, আমরা বিগত 16 বছর ধরে আর্মির মধ্যে ছিলাম এবং আমরা দেখেছি তারাই ফেক স্মাইল, তারাই এসে আমাদের সান্ত্বনা দিবে বা তারাই খুবই মহৎভাবে আমরা জানি তারা আমরা এখন পর্যন্ত কনফিডেন্স বলতে কিছু তারা The army within the system আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন আপনারা যদি আসলে ট্রুলি করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, আশা করি যে আপনি যখন সরকার এই রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। কারণ এত বছর মানে এত বছর চলে গেছে আপনারা হয়তো মনে করবেন কি যে যেহেতু আমরা আর্মি অফিসারের সন্তান, যেহেতু আমাদের বাবা শহীদ হয়েছে আমরা নিশ্চয়ই অনেক রেসপেক্ট অনেক সাপোর্ট পেয়েছি উইদিন দ্য সিস্টেম। দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। আমরা আসলে যাই করেছি আমাদের মারা যা করেছে তারা নিজেরাই করেছে। আর এটা আরেকটা বড় এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবস কিসের জন্য স্ট্যান্ড করে? যে সকল রিটায়ার্ড আর্মি অফিসার আছে, যত আর্মি সার্ভিং আছে তাদেরকে অনার করার জন্য। অবশ্যই তারা দেশের জন্য এত কিছু ত্যাগ করেছে, কিন্তু আমাদের তাদেরকে 16 বছর পরে ইনভাইট করা হয় কেন? মানে তারা আমাদের বাবারা কি ইউনিফর্মে মারা গেছে থেকে তারা সম্মানটা ডিজার্ভ করে না? 16 বছর পর স্বাধীন হয়, আবার 16 বছর পর যখন শেখ হাসিনা পাওয়ার থেকে নিচে নামে তখন অ্যাজ আ সিস্টেম ডিসাইড করা হয় যে তখন আমাদেরকে ওই অনার আর রেসপেক্টটা দেওয়া উচিত। আমার এখনো রিকোয়েস্ট থাকবে এটা সরকারের প্রতি যারা এখন পর্যন্ত গ্যাজেট যেটা থাকার কথা আমাদের বাবাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা ওইটা এখন পর্যন্ত পাস করা হয়নি। এত কিছুর পরে এত আইডেন্টিফিকেশন কথা এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার। তাই আমি আশা করি কি যে আমার রিকোয়েস্ট থাকবে জনগণের কাছে, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে যে আপনারা প্লিজ এটার ব্যাপারে কথা বলা বন্ধ করবেন না। কারণ যত না পর্যন্ত এই সকল আর্মি অফিসাররা যারা দেশের এগেনস্টে গিয়েছে, যে যারা যে দেশ এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে গিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য, তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়। আর আমি যখন কথা বলছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আশেপাশে অনেক আওয়াজ হচ্ছিল এবং কিছু কিছু ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে হয়তো আমরা ব্যর্থ হয়েছি এবং জাতিগতভাবে আমার মনে হয় যে আমরা অনেকগুলো বিপর্যয়ের ভিতর দিয়ে যেতে 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 অনেকখানি আমাদের অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। কারণ আমরা প্রতিদিনই আসলে এত খারাপ খারাপ খবর দেখি, এত খবর দেখি, সেখানে হয়তো আমরা অনেক কিছুই আসলে খুব গুরুত্ব দিয়ে দেখি না আসলে, বা হয়তো আমরা সেটা নিয়ে চিন্তা করি না। একটা বিষয়ে আমাদের এখানে সবাই কথা বলে গেছে, অনেকগুলো কথার মধ্যে যেন এটা আরো একবার ধামাচাপা না পড়ে, সেটার জন্য আমি আরেকবার একটু কথাটা রিপিট করতে চাই। সেটা হচ্ছে যে জনগণের নিকট যারা দেখছেন, দেশে বিদেশে যে প্রান্ত থেকে দেখছেন, তাদের প্রতি আমাদের আকুতি থাকছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অসম্ভব নিরাপত্তাহীনতায় ভুগছি এই মুহূর্তে। এই কথাগুলো আমরা আলাদা করে বলতে চাইছি, কিন্তু আমরা বলতে এখন বাধ্য হচ্ছি। এই গত 1 বছরের মধ্যে আমরা শুধুমাত্র আমাদের বাবার বিচার চাওয়ার জন্য, দেখেন এর আগে কিন্তু আমরা নিদারুণ কষ্ট ভোগ করেছি। আমাদের বাবাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়, দেখেন প্রত্যেকটা মৃত্যুই খুব কষ্টকর মৃত্যু, যে যেভাবে মৃত্যুবরণ করে। আমাদের ক্ষেত্রে আমাদের অনেককে আটকে রেখে নির্যাতন করা হয়, 36 ঘন্টা আমরা অবরুদ্ধ ছিলাম। সেই সময়টা আমাদের উপর শারীরিক মানসিক নিপীড়ন ছিল। সেই সময়টা আমরা প্রতি মুহূর্তে আমরা ভাবছিলাম যে আমরা মারা যাব। এরপরে যখন আমরা বের হয়ে আসি, আমাদের বাবাদেরকে ম্যানহোলের ভিতর থেকে বের করা হয়, আমাদের বাবাদেরকে নদীতে ভেসে আসে তাদের লাশ, গণকবরের ভিতরে পাওয়া যায়। তাদের মুখে আমরা একটা পানি দিতে পারি না, তারা একটা গোসল পায় না। একজন মৃত মানুষকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার তার কোনো কিছুই কিন্তু তারা পান নাই। তারপরে রাষ্ট্রের
তাদেরকে দাফন করা হয়। কিন্তু তাদের মৃত্যুর পরেও কিন্তু তাদের শরীরের উপরে এতটুকু করুণা হয় নাই যারা খুনি ছিলেন সেখানে। এবং পরবর্তীতে তাদের যখন দাফন শেষ হয়ে যায় তখন তাদেরকে বারংবার মেরে ফেলা হয়, তাদের উপরে মিথ্যাচার, অনাচার, জঘন্য রকমের ট্যাগ দিয়ে কিন্তু বিভিন্ন সময় তাদের যে ডিগনিটি, তাদের যে সম্মান বারবার করে নষ্ট করা হয়। এবং আমরা যারা বেঁচেছিলাম, আমরা যে কতখানি ক্ষত নিয়ে বেঁচেছিলাম, আমাদের এই গল্পগুলো হয়তো আসলে প্রেস কনফারেন্সে বলার জায়গা না, কিন্তু তারপর আমার মনে হয় যে এই জিনিসটা এখন রেলেভেন্ট হয়ে উঠেছে। আজকে 16 বছর পর যখন একটা ফ্যাসিস্ট সরকার পতনের পর আমাদের মনে হলো যে আমরা আমাদের ন্যায্য বিচারটা চাইতে যাব এবং আমাদের এখন কোনো ভয় নাই, কথা বলতে আমাদের কোনো ভয় নাই, তখন আমরা এমন ধরনের জঘন্য মিথ্যাচার, এমন কুরুচিপূর্ণ আজে বাজে নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয়, আমাদের মেসেঞ্জারের, আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়, আমাদের স্ক্রিনশট, আমাদের কমেন্ট সেকশনে জঘন্য কথাবার্তা বলা হয়। এবং আমরা যতটা না আমাদের উপরে নিয়ে নিয়েছি, এই যে 16টা বছর আমাদের মায়েরা যারা একা হাতে খুব অল্প সহযোগিতা পেয়েছেন, তারা যেগুলো জায়গা থেকে তারা নিজ হাতে আমাদেরকে যে এতদূর পর্যন্ত যার কৃতিত্ব, যে যত কষ্ট ভোগ করে তারা এ পর্যন্ত এসেছেন, আমাদেরকে এই যে মিথ্যাচার আর চরিত্র হননের চেষ্টা, এত নোংরা একটা রাজনীতি আমাদের দেশে, সেখান থেকে আমাদের বৃদ্ধ মারা, যাদের এখন বয়স হয়ে গেছে, যারা রিটায়ারমেন্টে চলে গেছে, তারাও কিন্তু এই জিনিসটা থেকে রেহাই পায়নি। এবং এখানে এভাবে আসলে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে যাওয়ার পরে আমরা তখন নিরাপদ বোধ করতাম না কথা বলতে, আমরা তখন ভয় পেতাম, এখনো আমরা ভয় পাচ্ছি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি সবার কাছে বিনীত নিবেদন জানাচ্ছি, আমি আকুল আকুতি জানাচ্ছি, প্লিজ, আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি, সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখন হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমরা হাত জোর করে আপনাদের কাছে সেটি চাচ্ছি।